হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ইউ আর ওয়াচিং এডুকেটিং বেঙ্গল। আর আজকে আমি তোমাদের ক্লাস 9-দের লাইফ সায়েন্স পড়াবো। তো এইটা আমার প্রথম ভিডিও, যেটা লাইফ সায়েন্সের ওপর। তো তোমরা প্লিজ বই নিয়ে বসে পড়ো আর চেষ্টা করো যে লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারটা বোঝার জন্য। তাহলে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে জীবন ও তার বৈচিত্র্য। ঠিক আছে, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য। প্রথম চ্যাপ্টার থেকে আমি পড়াচ্ছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। জীবনের মূল বৈশিষ্ট্য কি? জীবনের মূল বৈশিষ্ট্য পৃথিবীর সকল প্রকার সজীব বস্তুর উৎপত্তি, গঠন, প্রকৃতি, জীবন প্রক্রিয়া, পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে চলা, ঠিক আছে, এবং বংশবিস্তার, তারপরে বার্ধক্য, তারপরে মৃত্যু, এইগুলো প্রত্যেকটাই রয়েছে জীবনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। ঠিক আছে, এবার জীবন বলতে কি বোঝায়? জীবনের মেন হচ্ছে বৃদ্ধি। প্রথম হচ্ছে জন্ম নেওয়া, তারপরে বৃদ্ধি, তারপরে প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলে। তাহলে কি বোঝাচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সারটার মধ্যে? মানে যদি এইটার জীবন কাকে বলে যদি একটা কোয়েশ্চেন আসে, তাহলে অ্যান্সারটা যদি এটা হয়, তাহলে কি বোঝাচ্ছে জীবন মানে? কি বোঝাচ্ছে জীবন মানে? বলছে প্রথম জন্ম নেওয়া, তারপরে সেটা আস্তে আস্তে জন্ম থেকে বৃদ্ধি হওয়া, তারপরে বড় হওয়া, বৃদ্ধি মানেই বড় হওয়া, তারপরে প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করা, ঠিক আছে, তারপরে পরিব্যক্তি, বিবর্তন এবং শেষে মৃত্যুও বলতে পারো। তো এইভাবে একটা জীবনের পুরো একটা চক্র, মানে একটা সার্কেল তৈরি হওয়া, এইটাকে পুরোটাকে বলছে প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে জীবন বলতে কাকে বোঝায়। এরপরে আসছে প্রজননে সক্ষম। তাহলে আমরা জানি প্রত্যেকটা জীব এবং অপত্য জীব সৃষ্টির পেছনে বংশ বিস্তার রয়েছে বা প্রজনন রয়েছে। তারা প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে এবং জন্মের পর জন্ম তারা এইভাবেই চালিয়ে আসে বংশ বিস্তার। যেরকম মানুষ, তোমার দাদু, তারপরে তোমার বাবা, তোমরা এবং তোমাদের পরের জেনারেশনেও যারা থাকবে, তারাও এরকমভাবে বংশ বিস্তার করেই নিজের জীবন অতিবাহিত করবে। তাহলে প্রজননে সক্ষম বলতে কি বলছে? প্রত্যেক জীব অপত্য জীব সৃষ্টি করে বংশ বিস্তার করে এবং প্রজাতির অস্তিত্ব বজায় রাখে। জীবের বংশ বিস্তার করাকে প্রজনন বলে। তাহলে আমরা যে মানুষ, এই মানুষ যদি তাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের বংশ বিস্তার করা খুবই প্রয়োজন আর খুবই জরুরি একটি বিষয়। তাহলে প্রজননে সক্ষমটা হলো। তারপরের পয়েন্টটা হচ্ছে বিপাক। আমাদের দু ধরনের বিপাক হয়। প্রথমটা হচ্ছে উপচিতি বিপাক আর দ্বিতীয়টি হচ্ছে অপচিতি বিপাক। উপচিতি বিপাক বলতে কি বলছে? যে বিপাক গঠনমূলক, অর্থাৎ যে ক্ষেত্রে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, মানে যারা রোগা পাতলা তাদের বৃদ্ধি হয়, মানে শরীরের গঠন বাড়ে, সেরকম ধরনের বিপাককে আমরা বলবো উপচিতি বিপাক। যেরকম আমাদের শরীরে পুষ্টি, পুষ্টি মানে কি? নিজের শরীরে কোনো অংশ বা নিজের পুরো গোটা শরীরটা বৃদ্ধি পাওয়া বা পুষ্টিকর হওয়া, সেটাকেই উপচিতি বিপাক বলে। যেরকম সালোক সংশ্লেষ, এটাও উদ্ভিদের মধ্যে হয় আর পুষ্টিটা হচ্ছে প্রাণীদের মধ্যে হয়। এটা হচ্ছে উপচিতি বিপাকের সংজ্ঞা এবং উদাহরণ। যে উপচিতি বিপাক কাকে বলে? যে বিপাক গঠনমূলক, অর্থাৎ যে বিপাক যে ক্ষেত্রে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে উপচিতি বিপাক বলে। যেমন সালোক সংশ্লেষ ও পুষ্টি। এরপর আসছে অপচিতি বিপাক। যে বিপাক ধ্বংসাত্মক, অর্থাৎ যেখানে জীবদেহে শুষ্ক ওজন হ্রাস পায় বা কমে যায় তাকে অপচিতি বিপাক বলে। মানে কি? যেই বিপাকের ফলে আমাদের শুষ্ক ওজন আরও কমে যাচ্ছে, আরও ওজন কমে যাচ্ছে, সেই ধরনের বিপাককে অপচিতি বিপাক বলে। যেমন রেচন ও শ্বসন। তাহলে এই দুটো বিপাকের ফলে আমাদের শুষ্ক ওজন কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে। তাহলে প্রথম থেকে আমি বলছি, জীবন বলতে কাকে বোঝায়? প্রজননের সক্ষম হচ্ছে একটি বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, বিপাকও একটি বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তারপরে বলছে যে উদ্দীপনায় সাড়া দেওয়া। উদ্দীপনায় সাড়া দেওয়া মানে কি? কোনো জীব, মানে আমি ধরো কোনো প্রাণীকে বা কোনো পশুকে যদি টাচ করি বা তাদেরকে স্পর্শ করি, তাহলে তারা সেই
রেসপন্সটা আমাদের দেয় যে আমরা বেঁচে আছি বা আমাদের মধ্যেও জীব মানে প্রাণ আছে। সেরকম কিছু কিছু উদ্ভিদও হয় যারা যারা উদ্দীপনায় সাড়া দেয়। যেরকম একটা লজ্জাপতি গাছ বলে একটা গাছ রয়েছে বা উদ্ভিদ রয়েছে, যাদেরকে ছোঁয়া মাত্রই তারা কিছুটা মানে একটু মানে মুভমেন্ট করে নিজের পাতার মধ্যে বা ঝিমিয়ে পড়ে। তো সেরকমই অনেক ধরনের গাছ রয়েছে আর প্রাণী তো রয়েছে। জীব মাত্র উত্তেজনায় সাড়া দেয়। জীবের উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকে উত্তেজিতা বলে। তাহলে যদি কোয়েশ্চেন আসে যে উত্তেজিতা কাকে বলে, তাহলে আমরা বলতে পারি যে জীবের উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকে উত্তেজিতা বলা হয়। তাহলে এটাও একটা বৈশিষ্ট্যর মধ্যে পড়ছে। প্রোটোপ্লাজমীয় সংগঠন, চতুর্থ নম্বর হচ্ছে প্রোটোপ্লাজমীয় সংগঠন একটি বৈশিষ্ট্য। সেটা হচ্ছে এককোষীয় বহুকোষী সমস্ত জীবদেহে প্রোটোপ্লাজমীয় সমন্বিত কোষ দিয়ে গঠিত। প্রোটোপ্লাজমকে প্রাণের ভৌত ভিত্তি বলা হয়। তাহলে আমরা জানি যে আমাদের শরীর এবং পশু শরীর বা প্রাণীর শরীর এবং তার সাথে সাথে উদ্ভিদের শরীরেও কিছু কোষ দিয়ে গঠিত হয়। তো সেইগুলো এককোষীয় বহুকোষী যেই ধরনের কোষীয় প্রাণী হোক না কেন, তারা প্রোটোপ্লাজমীয় সংগঠিত কোষ দিয়ে গঠিত হয়। 5 নম্বর হচ্ছে বৃদ্ধি। খাদ্য গ্রহণ ও খাদ্যের আত্তীকরণের মাধ্যমে প্রোটোপ্লাজমে সংশ্লেষিত হয়, ফলে জীবদেহের শুষ্ক ওজন কী হয়? বৃদ্ধি পায়। তাহলে আমরা খাবার গ্রহণ এবং খাবারটাকে হজম করা অবধি সেইগুলো কি হয়? আমাদের শরীরকে শুষ্ক ওজন বৃদ্ধি পায় বা আমাদের শরীরে পুষ্টির সঞ্চার ঘটায়। তাহলে এটাকেই বলা হয় বৃদ্ধি। তাহলে কি বলছে? প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়ে জীবদেহের আকার, আয়তন ও শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলা হয়। এরপরে বলছে চলন ও গমন। চলন ও গমন বলতে কি বলছে? উন্নত জীব, বিশেষ করে প্রাণীরা স্বেচ্ছায় স্থান পরিবর্তন করতে পারে। প্রায় সমস্ত প্রকার জীব এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, ঠিক আছে? এবং একস্থানে স্থির থেকে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে বলা হয় চলন। তাহলে আমরা বলতে পারি যে একস্থানে স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে কারা? সাধারণত উদ্ভিদরা। কারণ কি, উদ্ভিদরা একটা জায়গায় স্টেবল থেকে তারা কি করে, নিজের শাখা প্রশাখা বৃদ্ধি হয়, ফল হয়, ফুল হয়, সব কিছুই হয়। তাহলে তারা এক স্থানে স্থির থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে চলন ঘটায়। তাহলে এটাকে চলন বলছে। তাহলে চলন বলতে আমরা এক কথায় কি বলবো? যে এক স্থানে স্থির থেকে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করাকে চলন বলা হয়। এরপরে হচ্ছে গমন। স্বেচ্ছায় সামগ্রিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করার যেই প্রক্রিয়াটাকে, সেটাকে আমরা গমন বলি। তাহলে গমন বলতে আমরা কি বুঝবো? যে নিজের ইচ্ছায়, যেমন মানুষরা, প্রাণীরা, পশুরা নিজের ইচ্ছায় এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তাহলে এটাকে আমরা গমন বলবো। এবার বলছে জীবনচক্র। জীবনচক্র বলতে কি বোঝায়? জীবের জন্মের পর জীবদেহ বৃদ্ধি পেয়ে পরিণত হয় এবং প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এরপর বার্ধক্য আসে এবং অবশেষে জীবের মৃত্যু হয়। আমরা জানি আমরা জন্ম হয়েছি, আমরা বড় হচ্ছি এবং পরবর্তীকালে আমাদের বংশ বিস্তার করতে হবে। এর পরে বা এর পরবর্তীকালে আমাদের বার্ধক্য আসবে এবং শেষে আমাদের মৃত্যু ঘটবে। তাহলে এটা পুরোপুরি একটা সার্কেলের মধ্যে ঘটনাটা ঘটছে, যে যেখান থেকে আমরা শুরু হচ্ছি শেষে আমরা সেখানে গিয়েই আমাদের পরিণত ঘটবে, লাস্টে আমরা মারা যাব। তাহলে কি বলছে? যে জীবের জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার, বার্ধক্য ও মৃত্যু ইত্যাদি এই পর্যায়ক্রমিক যে ক্রিয়া আছে বা ঘটনাগুলিকে জীবের জীবনচক্র বলা হয়েছে। তাহলে এটাকেই জীবনচক্র বলা হয়। এরপর তোমাদেরকে যেটা বোঝাবো সেটা হচ্ছে জীবনের উৎপত্তি কিভাবে হয়েছে। আমরা জানি জীবন প্রথমে পৃথিবীটা কিভাবে ছিল। পৃথিবী নানান প্রক্রিয়ার মাধ্যমে অনেক কিছু ঘটার পরে পৃথিবী ঠান্ডা অবস্থায় পৌঁছেছে। প্রথমে তো পৃথিবী খুবই জ্বলন্ত অবস্থায় ছিল, সেটা আস্তে আস্তে পৃথিবী শান্ত বা ঠান্ডা অবস্থায় পৌঁছেছে। তারপরে সৃষ্টি হয়েছে ছোট 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 পদার্থ বা ছোট ছোট নিকেল, লোহা, নানান ধরনের জিনিস নিয়ে পৃথিবীর সৃষ্টি হয়েছে। সকল জৈব যৌগগুলির ঘনীভবন অথবা পলিমারাইজেশন বিক্রিয়ার দ্বারা নানান জটিল যৌগের উৎপত্তি হয়। তাহলে প্রথমে
পৃথিবী জটিল না, প্রথমে পৃথিবীর সরল যেই বস্তুগুলো ছিল সেইগুলো দিয়ে সৃষ্টি হয় এবং শেষে আস্তে আস্তে ধীরে ধীরে পৃথিবী জটিল আকারে পরিণত হয় এবং আস্তে আস্তে এককোষী প্রাণীর সৃষ্টি হয়, যেমন অ্যামিবা। এককোষী প্রাণীর সৃষ্টি হয় এবং ধীরে ধীরে নানান ধরনের কোষের সৃষ্টি। তাহলে সমুদ্রের পৃথিবীর নিচে নানান ধরনের আদি কোষ এবং অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন ইত্যাদি পর্যাপ্ত ছিল। সেইগুলোর থেকে ধীরে ধীরে একটি কোষের সৃষ্টি হয় বা প্রথম এককোষী উদ্ভিদের এককোষী প্রাণীর সৃষ্টি হয়, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, অ্যামিবা। তো তারপরেই ধীরে ধীরে নানানভাবে প্রথম উৎপন্ন আদি কোষের সৃষ্টি হয়, সেটা হচ্ছে নিউক্লিয়াসবিহীন প্রোক্যারিওটিক কোষ, যেটার ফলে ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল ইত্যাদি ছিল এই প্রকারের কোষ বা এই প্রকারের কোষের মধ্যে এদের দেওয়া হয়েছিল। এবং প্রোক্যারিওটিক কোষ থেকে সৃষ্টি হয় ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ বা আধুনিক কোষ, যেটার ফলে কিছু আদর্শ কোষে সবুজ কণার সৃষ্টি হলো এবং এর ফলে উদ্ভিদ ও প্রাণী বিভিন্ন জীব সৃষ্টি হয়। তাহলে প্রথমত আমাদেরকে জানতে হবে যে আমাদের আদিকোষ কোনটা। আদিকোষ আমাদেরকে বোঝানো হচ্ছে যে প্রোক্যারিওটিক কোষ, যেটা সব থেকে শৈবাল জাতীয় যে কোষগুলো, শৈবাল জাতীয় যে উদ্ভিদগুলো সৃষ্টি হয়েছিল পৃথিবীতে, তারপরে আস্তে আস্তে আরও জটিল ধরনের কোষের সৃষ্টি হয়। তাহলে আমরা জানবো যে প্রথমে পৃথিবীতে সরল ধরনের জীব বা সরল ধরনের প্রাণীর সৃষ্টি হয় এবং শেষে ধীরে ধীরে এটা জটিল থেকে জটিলতর প্রাণীর সৃষ্টি হয়। তাহলে আজ আমি তোমাদেরকে প্রথম চ্যাপ্টারের বেশি দূর না 3 নম্বর পেজ অবধি পড়ালাম এবং পরে আমি যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে জীবের বৈচিত্র্যের উৎস থেকে পড়াবো। তো ততক্ষণের জন্য এখানে এই চ্যাপ্টার পর্যন্ত অনেকগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে, তোমরা প্লিজ ভালো করে দেখো। প্রথম পেজ থেকে তো অনেকই কোয়েশ্চেন পাবে এবং দ্বিতীয় পেজ থেকেও তোমরা অনেকই কোয়েশ্চেন পাবে। তো তোমরা ভালো করে পড়ো এই চ্যাপ্টারটা। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে টিউনড উইথ এডুকেটিং বেঙ্গল।